একবার ভেবে দেখুন তো, আপনি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছেন আর দেখছেন ভরা বাজার দিয়ে একটা অল্প বয়সী মেয়ে জল ভর্তি একটা লোহার বালতি মুখে করে নিয়ে দৌড়চ্ছে। এক অভাগা 22 বছরের মেয়ের গল্পই আজকে আপনাদের শোনাবো। যখন সেই পাড়ার সমস্ত অতৃপ্ত আত্মারা সেই একটি মাত্র মেয়ের মধ্যে প্রবেশ করে। বোধপুরের আড্ডার নতুন একটি এপিসোডে আমি আবেশ সিংহ রায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ঘটনাটি যেমন ভয়ানক হতে চলেছে, তেমনই হতে চলেছে তাদের অস্তিত্বের জলজান্ত প্রমাণ। কেমন আছেন আপনারা? ভূতপুরের আড্ডাতে আড্ডা মারতে কেমন লাগছে আপনাদের? দয়া করে কমেন্ট করে আমাকে জানান। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করে নিতে আমাকে মেল করুন বা ফেসবুকে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার আড্ডাপুরের আড্ডায় আমাদের সবার সাথে ভূতের আড্ডা মারতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে সৌরভ চক্রবর্তী। উনি যেরকমভাবে লিখেছেন আমি সেইভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি সৌরভ। 2019 সালে কলেজ পাশ করে তখন সদ্য কাজে ঢুকেছি। কাজের জায়গাতেই আলাপ হয় অঙ্কুরের সাথে। অঙ্কুর, আমি, সবুজ আর অর্ণিমা, আমাদের এই চারজনের একটা খুব ভালো বন্ড তৈরি হয়ে গেছিল। অর্ণিমা আমাদের এইচআর হলেও ও আমাদেরই বয়সী, আর সেই সঙ্গে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। যাই হোক, তখন সবে পুজো শেষ হয়েছে। কালী পুজোর পর আমরা চারজনে একটা ট্যুর প্ল্যান করছিলাম। অফিসে সবার সামনে তো আর এইসব প্ল্যান করা যায় না, তাই সেই বিষয়ে কথা বলতেই এক রবিবার আমি, অর্ণিমা আর সবুজ চলে যাই অঙ্কুরের বাড়িতে। একটু আড্ডা মারাও হবে আর ঠিকঠাক করে প্ল্যানও করা যাবে। ওদের পাড়াটা ছিল মূলত একটা বস্তি, কিন্তু ওদের পাড়ার লোকজন ছিল খুব আন্তরিক। সারা দুপুর বিকেল ধরে অনেক প্ল্যান ট্যান করার পরে সন্ধেবেলা আমরা সবাই বেরোই সিগারেট খেতে। মানে একটু কথা বলতে বলতে সিগারেট খাবো, তারপরে আমরা চলে আসবো। তো ওদের পাড়ার একটা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম আর খুব ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। অঙ্কুরের পাড়ার কিছু বন্ধুও আমাদের সাথে যোগ দেয় আর ওর সমস্ত সিক্রেটগুলো আমাদের সামনে ফাঁস করে দিচ্ছিল। এইরকমই খুব হাসাহাসি করছিলাম আমরা। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ছিল একটা লম্বা রাস্তা, আর রাস্তার এক পাশে ছিল পাঁচিল আর অন্য পাশে হচ্ছে ওদের বস্তিটা। আর ওই রাস্তায় প্রচুর লোকজন, গাড়ি, বাইক, সাইকেলে ছড়াছড়ি। এইরকম কথা বলতে বলতেই হঠাৎ কিছু চিৎকার শুনতে পাই আমরা। দূর থেকে ভেসে আসছে চিৎকারটা। আমরাও মুখ ঘুরিয়ে গলা উঁচু করে দেখার চেষ্টা করি। দেখি রাস্তার লোকজন স্যাট স্যাট করে রাস্তার দুপাশে সরে যাচ্ছে। একটু সামনে আসতেই আমাদের বয়সী একটা মেয়ে প্রায় অর্ধনগ্ন অবস্থায় একটা জল ভর্তি লোহার বালতি দাঁতে করে চেপে নিয়ে দৌড়চ্ছে। মেয়েটার চোখগুলো ছিল বীভৎস, মনে পড়লেই শিউরে উঠল। এইরকম দৃশ্য দেখে সবার মতো আমিও থ হয়ে যাই। মেয়েটার পেছন পেছন একটা ছেলে দৌড়চ্ছিল, কিন্তু সে হাঁপিয়ে গেছে। আমাদের সামনাসামনি আসতেই ছেলেটা বসে পড়ে রাস্তার পাশে। তখন অঙ্কুর চল চল বলে ছুটতে থাকে মেয়েটার পেছনে। আমিও কিছু না ভেবে দৌড়তে থাকি মেয়েটার পেছনে, কিন্তু সে মেয়ে কই? এ তো ধুমের জন আব্রাহামের মতো দৌড়চ্ছে, আর আমরা আলী হয়ে গেছি। ওদের পাড়ার পাশেই ছিল একটা রেল ব্রিজ। নিচ দিয়ে রেল যায় আর ওপর দিয়ে গাড়ি চলাচল করে। সেই ব্রিজে ওঠার একটা সিঁড়ি ছিল। মেয়েটা পাড়ার মোড়ে এসে যখন ডান দিক নেয় তখন সবাই বলে ওঠে, ওই ব্রিজের দিকে যাচ্ছে, ধর ধর ধর। কিন্তু ওই মেয়ের চেহারা এতটাই ভয়ানক ছিল যে প্রথমবার ওকে দেখে সবাই স্তম্ভিত হয়ে যাচ্ছিল। এবার মেয়েটা সিঁড়ি দিয়ে ব্রিজে উঠতে শুরু করে। সিঁড়িটা এখনও আমাদের থেকে অনেক দূরে। আমরা দেখছি মেয়েটা সিঁড়ি দিয়ে ব্রিজের ওপরে উঠছে। সিঁড়ি দিয়ে ব্রিজে উঠতে যে একটু দম লাগে, গতি কমে যায়,
কিন্তু ও যেন হাওয়ায় ভাসছে। ব্রিজের ওপরে গাড়ি চলছে, আর যদি ওর থেকে ঝাঁপ দিয়ে দেয়। এইসব বলতে বলতেই সবাই দৌড়চ্ছিলাম আমরা। ব্রিজে উঠতেই কোনো কিছু একটাতে লেগে মেয়েটা পড়ে যায় রাস্তায়। বালতিটা লেগে নাক মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে। তারপর মেয়েটা উঠে এগিয়ে রাস্তার দিকে যেতে শুরু করে। তখন সেই মুহূর্তে সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ওকে ধরে নেয়। কিন্তু সেই মেয়ে 6 ফুট লম্বা পুলিশকে টানতে থাকে। আমরা গিয়ে পৌঁছই সেখানে, দেখি মেয়েটা ওই পুলিশটাকে পর্যন্ত টানতে টানতে প্রায় ফুটপাতের শেষ পর্যন্ত নিয়ে চলে এসছে। সেটা দেখে পাশের আর একটা পুলিশ গিয়ে রাস্তার গাড়ি থামিয়ে দেয়। তারপর মেয়েটাকে ধমক দিতে দিতে ওর কাছে গিয়ে ওর একটা হাত ধরে ক্যাজুয়ালি টানতে থাকে। তারপর দ্বিতীয় পুলিশটাও মেয়েটাকে টানতে শুরু করে। কিন্তু অবাক করে ওই ছোট্ট মেয়েটা দুজন ওই রকম চেহারার পুলিশকে টানতে টানতে ফুটপাত থেকে রাস্তায় নামিয়ে দেয়। পুলিশগুলো যেন মাখনের মতো স্লিপ খেয়ে এগিয়ে যাচ্ছিল। এরপর আরও রাস্তার সবাই মেয়েটাকে ধরতে মেয়েটা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সেখানেই। পড়ে যাবার পরে বালতিটা লেগে মেয়েটার মুখ ফেটে রক্ত বেরোতে থাকে। পড়ে গিয়ে মুখ ফেটে মাংস আলাদা হয়ে গিয়ে রক্ত বেরোচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে পরনের জামা কাপড়। অনিমা সেদিন ব্লেজারের মতো কিছু একটা পরেছিল, সেটা গা থেকে খুলে ওর গায়ে ঢাকা দিয়ে আগলে বসে থাকে ফুটপাতের পাশে। তারপর একটা ভ্যান নিয়ে এসে মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে সুমনকে জিজ্ঞেস করি পুরো ঘটনাটা। ও বলতে শুরু করে, মেয়েটার পেছনে দৌড়তে দৌড়তে যে ছেলেটা হাঁপিয়ে রাস্তায় বসে পড়েছিল ও আমাদেরই এক বন্ধু, ক্যান্টা। মেয়েটা ওরই বোন, লাভলি। লাভলিকে দেখতে খুব সুন্দর। আমাদের বন্ধুর মধ্যে অনেকেই ওকে খুব পছন্দ করত। আর মেয়েটাও খুব মিশুকে, প্রায় সমবয়সী হওয়ায় আমাদের সাথেই আড্ডা মারত। ওরা আগে এখানেই ভাড়া থাকতো। 6 মাস আগে খুব কম দামে একটা ঘর কিনে পাড়া থেকে একটু দূরে শিফট করে যায়। ঘরে ঢোকার 1 সপ্তাহের মধ্যেই লাভলির আচরণের পরিবর্তন আসতে থাকে। ঘরের সমস্ত ঠাকুর দেবতার মূর্তি ফেলে দিতে বলে ওর মাকে। একদিন সন্ধেবেলা শাক বাজিয়ে পুজো দেওয়ার কারণে ও মায়ের হাত থেকে শাকটা টেনে উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই সময় বাড়িতে ওর বাবা বা ক্যান্টো কেউ ছিল না, তাই কেউ কিছু জানতো না এই বিষয়। সেদিন রাতে লাভলি ওর মাকে বলে মাংস রান্না করতে। খেতে বসে যখন ওকে মাংস ছাড়াই খাবার দেওয়া হয়, তখন ও খাবারের থালা ছুঁড়ে বাইরে ফেলে দেয়। ক্যান্টা রেগে ওকে একটা চড় মারে। ক্যান্টা যেখানে বসেছিল তার পেছনেই ছিল দেওয়াল। লাভলি ক্যান্টার কপালে হাত দিয়ে এমনভাবে মারে যে দেওয়ালে লেগে মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেলাইও পড়েছিল ওর মাথায়। সেদিন রাতেই যখন ক্যান্টা বাথরুম যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে, ও দেখে ওর বোন লাভলি ঘরের কোনায় হাঁটু মুড়ে বসে আছে, আর থুতনিটা হাঁটুর ওপরে আর মুখ নিচু করে চোখটা ওপরের দিকে করে ওর দিকে তাকিয়ে আসছে। ঘরের অল্প আলোয় ওই রকম দৃশ্য দেখে ক্যান্টা চিৎকার করে ওঠে। তারপর বাবা মা সবাইকে ঘটনাটা বলে। ওর বাবা মা বুঝতেও পারে কিছু একটা অস্বাভাবিক হয়েছে তার মেয়েদের সাথে, আর তাই তারা খোঁজ করতে শুরু করে। সপ্তাহখানেক আগে এক তান্ত্রিকের খোঁজ পান তারা। সেই তান্ত্রিক যেদিন আসার কথা সেদিন সকাল থেকেই লাভলি খুব অস্থির হয়ে ওঠে। ও বারবার জিজ্ঞেস করতে থাকে কে আসবে আজকে, ওকে আসতে বারণ করো। সেদিন দুপুরবেলা লাভলি হঠাৎ খাটের উপরে কাটা ছাগলের মতো লাফাতে থাকে। শুয়ে শুয়ে বারবার ওর শরীরটা বিছানা থেকে উঠে উঠে যাচ্ছিল। তারপর লাভলি বলল, ও মোড়ের মাথায় এসে গেছে, ওকে বাড়ি চলে যেতে বলো। ক্যান্টে এটা শুনে ওই তান্ত্রিককে ফোন করে। এইসব বিষয় জানিয়ে উনি আর কতক্ষণে এসে পৌঁছবেন সেটা জিজ্ঞেস করার জন্যে। ফোন ধরে উনি বলেন যে উনি এসে গেছেন, পাড়ার লোকেরা চিনতে পেরে ওনাকে নিয়ে আসছে। ওই তান্ত্রিক সেদিন মোড়ের মাথা থেকে মন্ত্রপুত জল ছিটাতে ছিটাতে আসেন। উনি ওদের বাড়ির গেটে একটা মালা ঝুলিয়ে দেন, আর পুরো বাড়ির চারপাশ ঘুরে মন্ত্র পড়তে পড়তে জল ছেটাতে থাকেন। তারপর বাড়ির মূল দরজা দিয়ে ঢুকে উঠোনে প্রবেশ করেন। কিন্তু উনি ঘরের ভেতর ঢোকেননি। সেদিন চৌকাঠে দাঁড়িয়েই
উনি জল ছিটিয়ে দেন লাভলির গায়ে। লাভলি তীর বেরিয়ে ওঠে, জিনিসপত্র ফেলতে থাকে। গলার স্বর পাল্টে গেছে ওর। সেদিন আমরাও ওদের বাড়ির উঠোনে দাঁড়িয়েছিলাম। আমরা মানে কিন্তু এখানে অঙ্কুর এই কথাটা বলছে। তান্ত্রিক তারপর আমাদের কাছে এসে বলেন এই পাড়াটা খুব ভালোভাবে একবার ঘুরিয়ে দেখাতে। ক্যানটা যেতে চাইলে ওকে বারণ করেন তান্ত্রিক। তারপর আমরা 3-4 জন মিলে ওনাকে নিয়ে বেরিয়ে পড়ি। পাড়াটা ঘোরাতে ঘোরাতে উনি নিজেই অনেকবার কয়েকটা বাড়ির সামনে চলে যাচ্ছিলেন, গলির ভেতর ঢুকে পড়ছিলেন। আর যে যে বাড়ির সামনে বা গলিতে উনি ঢুকছিলেন সেখানে সেখানে মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিচ্ছিলেন। আমরা তখন কিছু বুঝতে পারিনি। তারপর প্রায় 1 ঘন্টা পর ওনাকে নিয়ে আমরা যাই আবার ক্যান্টার বাড়িতে। তান্ত্রিক এবার ক্যান্টার বাবাকে জিজ্ঞেস করেন, এই বাড়িটা সস্তায় পেয়েছেন না? ক্যান্টার বাবা বলেন, হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? তান্ত্রিক জিজ্ঞেস করেন, আপনাদের আগে এখানে কে থাকতো? ক্যান্টার বাবা বলেন, গত 4-5 বছর তো খালি ছিল, তার আগে একটা পরিবার থাকতো। তান্ত্রিক জিজ্ঞেস করেন, তারা ছেড়ে দিল কেন? ক্যান্টার বাবা বলেন, ছেড়ে দিল কেন তা তো জানি না। পাশের থেকে একজন বলে, ওর মেয়ে গলায় দড়ি দিয়েছিল এই ঘরেতে, তার 1-1.5 বছরের মধ্যেই ওরা চলে যায়। তখন আমার মনে পড়ল শিল্পীদের কথা। সবাই বলা বলি করতে লাগলো। তারপর তান্ত্রিককে সব কিছু জানানো হলো। 4-5 বছর আগে এই ঘরেই থাকতো শিল্পীদের পরিবার, বাবা মা, 1 ভাই আর শিল্পীদি। কলেজের প্রথম বর্ষেই এক ছেলের সাথে সম্পর্ক জড়ায় শিল্পীদি। ছেলেটি ভালো না হওয়ায় বাড়ি থেকে কেউ মেনে নেয়নি। তারপর একদিন হঠাৎ করেই বাড়ি থেকে পালিয়ে যায় সে। প্রায় 2 মাস পরে যখন ফিরে আসে তখন সে অন্তঃসত্ত্বা। শিল্পীদের সাথে যোগাযোগ না করেই ছেলেটি বিদেশ চলে যায়। আর এদিকে বাচ্চা নষ্ট করার জন্য বাড়ি থেকে চাপ দেওয়া শুরু করে তার বাবা মা। আর সহ্য করতে না পেরে একদিন ভোর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। আর তার 1-1.5 বছরের মধ্যেই ওর বাবা মা ঘরে তালা মেরে চলে যায়। এখানে প্রায় আসতো না বললেই চলে। পরে দালাল মারফত ক্রেতা খুঁজতে শুরু করেন। ক্যান্টাররা প্রায় জলের দামেই বাড়িটা কিনে নিয়েছিল। সব শুনে তান্ত্রিক বলেন, ওই শিল্পী মেয়েটাই প্রথম ওর শরীরে আস্তানা করে। তারপর প্রায় বলা যায় পাশের সবাইকে এক প্রকার নিমন্ত্রণ করে আপনার মেয়ের শরীরের ভেতরে নিয়ে আসে। আমি পাড়া ঘুরতে ঘুরতে আজকে যে কটা বাড়ির সামনে দাঁড়িয়ে জল ছিটিয়েছি সেই প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ অপঘাতে মারা গেছে। আর তারা সবাই এখন ওর শরীরে আছে। এটা শুনে আমার তো পায়ের তলার জমি সরে গেছে। এ তো একদম ঠিক বলছে। যে কটা বাড়িতে ও জল দিয়েছে সেই প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ অপঘাতে মারা গেছে। মন্টুদার বাইক অ্যাক্সিডেন্ট, বিশ্বকাকুর বউ গায়ে আগুন দিয়ে মরেছিল। এইরকম করে আমরা সবাই এক একটা নাম বলে যাচ্ছিলাম। ইনি যে যে বাড়িতে গেছেন সেই প্রত্যেকটা বাড়িতে সত্যিই অপঘাতে কেউ না কেউ মারা গেছে। তান্ত্রিক বলেন যে উনি কালী পুজোর দিন মা কালীর সাহায্য নিয়ে চেষ্টা করবেন তার মেয়েকে বাঁচানোর, কিন্তু আশা খুব কম। তারপর লম্বা একটা ফর্দ ধরিয়ে দিয়ে উনি চলে যান। এখানে বলে রাখি ওই তান্ত্রিকবাবু কিন্তু 1 টাকাও নেননি এই ক্রিয়া করার জন্য। উনি আদতে একজন স্কুল শিক্ষক। সোনারপুরে একটি সরকারি বিদ্যালয়ে উনি শিক্ষকতা করতেন। কেন বললাম তার কারণটা জানতে পারবে, শুনতে থাকো। কালী পুজোর এখনো 1 সপ্তাহ দেরি। শোভনের মুখে সব শুনে সবুজ আর রুনিমা এক প্রকার জেদ ধরে নেয় যে ওরা ক্যান্টোর বাড়িতে যাবে লাভলিকে দেখতে। আমার সাথে অনেক তর্কাতর্কির পর শেষে আমি বলি যে মেয়েটা খাঁচায় রাখা কোনো পশু নয় যে ওকে এইভাবে দেখতে যাবি। তোরা যখন যাবি তখন ওর মায়ের কি অবস্থা হবে বলতো? ওনার মনে হবে না যে ওনার মেয়ে এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেটা দেখতে যে কেউ চলে আসছে? এটা তোদের কাছে এন্টারটেনমেন্ট হলেও ওনার অবস্থাটা ভেবে যাস একবার। যদিও ওরা সেই সব মাথায় রেখে যাবার কথা বলেনি, কিন্তু মাঝে মাঝে একটু সেন্ট না মারলে কি করে হয়? কিন্তু আমিও যে শুধু চালাক তা তো নয়। সুযোগ বুঝে অর্ণিমা জানিয়ে দিল যে আজকে আমার কথা শুনে সে ওখানে যাবে না, কিন্তু কালী পুজোর দিন রাতে যখন তান্ত্রিক আসবে তখন সে এখানে আসবেই।
এই এক সপ্তাহের মধ্যে অফিসে আমাদের কথা বলার বিষয়টা ছিল এইটাই। প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি গিয়ে অঙ্কুর মেয়েটার আপডেট নিত, আর পরের দিন সকালে অফিসে এসে আমাদেরকে সেটা বলতো। মেয়েটা নাকি একই সময়ে অনেকগুলো গলায় কথা বলছে। ওর মধ্যে যারা আছে তারা নাকি একে অপরের সাথে কথা বলতো, মানে দুটো আত্মা একে অপরের সাথে কথা বলছে, আর লাভলির গলার স্বর বদলে বদলে যাচ্ছে। এইসব দেখে ক্যানটা এত ভয় পেত যে ও বাড়িতে যাওয়াই ছেড়ে দিয়েছিল। রাতের বেলা বন্ধুর বাড়িতে ঘুমোতো। এর মধ্যে একবার লাভলিকে একটা মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়, কিন্তু ওকে নাকি 4-5টা ছেলে একসাথে টেনেও গাড়িতে তুলতে পারছিল না, আর মসজিদে পৌঁছানোর আগেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল। তাই ওর মা বাবা ঝুঁকি না নিয়ে কালী পুজোর দিনের অপেক্ষা করতে থাকে। এবার আসি কালী পুজোর দিনে। রাত তখন 8টা, 8:30 হবে। আমি, অর্ণিমা আর সবুজ পৌঁছাই অঙ্কুরদের পাড়ায়। আগেরবার এসে যে পাড়াটা দেখেছিলাম, আজকে তার পুরো উল্টো চিত্র। যেন পাড়াতে অঘোষিত লকডাউন চলছে। পাড়ার মোড়ের চা সিগারেটের দোকানগুলো সব বন্ধ। রাত 8টা বলে মনেই হচ্ছিল না। হাতে গোনা মাত্র কয়েকজন বাড়ির সামনে হয়তো দিনের শেষ কাজটা তড়িঘড়ি করে সেরে নিচ্ছিলেন। অঙ্কুরের বাড়িতে পৌঁছলাম। ওর মা বাবা বারবার সাবধান করলেন আমাদেরকে, কিন্তু আমরা শুনলাম না। অঙ্কুর বলল আজকে পাড়া বলতে গেলে পুরো ফাঁকা, সবাই চলে গেছে পাড়া থেকে। আর যারা যায়নি তারাও বেশিরভাগ 10টা, 10:30টার মধ্যে চলে যাবে। সবাই একটু ভয়তেই আছে। আর দেখছিলামও তাই। পাড়ার দোকানগুলো সব বন্ধ। অঙ্কুরের পাড়ায় খুব জমজমট করে কালী পুজো হয় বলে শুনেছি, কিন্তু এইবারে হাতে গোড়া কয়েকজন ছাড়া আর কেউ নেই। পুজো তো বন্ধ করা যাবে না, তাই করতে হবে আর কি। খাওয়া দাওয়া করে রাত 11:30টার দিকে বেরোলাম আমরা। বেরোনোর আগে সুমন ওর বন্ধুদের সবাইকে ডেকে নিল এক জায়গায়। আগের দিন যেখানে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম সেখানে দাঁড়াতেই আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো। আমি অর্ণিমাকে বললাম মাথাটা ডেকে রাখতে। কি হবে না হবে জানি না, মনে হলো তাই বললাম। কিছু না থাকে আমার রুমালটাই বেঁধে দিলাম ওর মাথায়। আশেপাশের জায়গা থেকে বাজির আওয়াজ ভেসে আসছে। মাঝে মাঝেই আকাশ উজ্জ্বল করে আগুনের ফুলকিতে সেজে উঠছে তার নিজের ছন্দে। সবাই বলছিল কালী পুজোর রাতে তাদের পাড়াতে সারা রাত ধরে কত বাজি পোড়ানো হয়, মদ খেয়ে বাওয়ালি করা হয়। কিন্তু এই বছর যেন অন্ধকারে ডুবে গেছে পুরো পাড়াটা। লাইটের পর লাইট লাগানোর ফলে উজ্জ্বলতা তো আছে, কিন্তু এই নিঃস্বতা তারা আগে কখনো কেউ দেখেনি। রাত তখন 1টা, 1:30টা হবে। ক্যান্টার ফোন আসে, তান্ত্রিক এসে গেছে, পাড়ার মোড় থেকে ওনাকে নিয়ে আসতে বলে। আমরা সবাই যাই। তারপর উনি এলে ওনার সাথে পৌঁছই ক্যান্টার বাড়িতে। পৌঁছই উনি উঠোনের মধ্যে সমস্ত সামগ্রীগুলোকে আনতে বলেন। আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে সব কিছু এনে ওনার সামনে রাখি। উনি একবার সব কিছু মিলিয়ে নিয়ে উঠোনের এক পাশে আমাদেরকে বসতে বলেন। আমরা একে একে বসে পড়ি। তারপর উনি আমাদের চারপাশে জল ঢেলে মন্ত্র পড়ে আমাদের সুরক্ষিত করে দেন। উনি বলেন, তোমরা আজকে এখানে অনেক কিছুই দেখবে যা হয়তো তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না, কিন্তু যাই হয়ে যাক তোমরা এই গণ্ডির বাইরে বেরোবে না। বাথরুম করার হলে এখনই চলে যাও। এই বলে উনি সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করেন। লাভলি তখন ঘুমোচ্ছিল। অনিমা লাভলিকে একবার দেখতে চাইছিল। ক্যানটাকে বলায় ও আপত্তি করল না। আমরা সবাই গেলাম ওকে দেখতে। দেখলাম খাটের মধ্যে যেন একটা কঙ্কাল শুয়ে আছে। একদম কালো গায়ের রং, চামড়া কুঁচকে গেছে। শুটকি মাছ যেমন দেখতে হয় ওকে দেখে আমার সেই রকমই মনে হচ্ছিল। লাভলি গত 1 সপ্তাহ ধরে নাকি 1 ফোঁটা জলও খায়নি। অঙ্কুরের ফোনে যখন লাভলির ফটো দেখলাম, দেখে বিশ্বাসই হচ্ছিল না যে এই মেয়ের এই হাল। ফর্সা লম্বা চওড়ার মেয়েটার যে এই রকম হাল হয়ে গেছে সেটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য। যাই হোক, এইরকম কথা বলতে বলতেই তান্ত্রিক একসময় যজ্ঞের আগুন জ্বালিয়ে দেন। কিছুক্ষণ পরে শুরু হয় তাণ্ডব। যজ্ঞের মধ্যে তান্ত্রিক যত ঘি ঢালতে থাকেন
ঘরের ভেতর চিৎকার ততই তীব্র হয়ে ওঠে। একসময় দড়ি ছিঁড়ে লাভলি খাট থেকে নেমে এসে বসে তান্ত্রিকের সামনে। এক পৈশাচিক শরীর, পাগুলো সরু হয়ে গেছে, কাগজের মতো পেট। তান্ত্রিকের সামনে বসে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিতে থাকে। তান্ত্রিক এবার সুযোগ বুঝে চট করে লাভলির কপালে সাদা পাউডার জাতীয় কিছু লাগিয়ে দেয়। লাভলি যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। তারপর বসেই তান্ত্রিকের গালে মারে এক চড়। চড় খেয়ে ওই তান্ত্রিক যেন 3-4 ইঞ্চি সরে যায়। তারপরেও তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে। লাভলি তারপরে অনেকবার চেষ্টা করেছে ওনাকে মারার, কিন্তু পারেনি। কিছুক্ষণ পর তান্ত্রিক লাভলির গায়ে জল ছিটিয়ে দেয়। লাভলি যেন শান্ত হয়ে যায়, কিন্তু তখনও ফোঁস করছে, কিন্তু একটু আস্তে আস্তে। তারপর তান্ত্রিকবাবু লাভলির মাকে বলেন একটু বললেন বা ওই জাতীয় কিছু একটা দিতে। তারপর উনি আমাদের কাছে এসে দাঁড়ান। আমরা দেখি ওনার গাল ফেটে রক্ত বেরোচ্ছে, মানে লিটারেলি চামড়া ছিঁড়ে গেছে। প্রচণ্ড জ্বালা করছে, বুঝতে পারছেন না। তারপর আমরা বরফ লাগিয়ে চপচপে করে বোরলিন লাগিয়ে দিই। আবার উনি শুরু করেন যজ্ঞ। এবার উনি লাভলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুই কেন এসেছিস? লাভলি শুধু নিঃশ্বাস নিয়েই যাচ্ছে। তারপর তান্ত্রিক ওনার ঝোলা থেকে একটা আয়না বের করে ওর মুখের সামনে ধরে। লাভলি চিৎকার করে ওঠে। ওর গলায় অনেকগুলো স্বর, যেন একসাথে কেউ কোরাসে চিৎকার করছে। এবার তান্ত্রিক ওনাকে জিজ্ঞেস করে, ওকে কেন ধরেছিস? একটা মেয়েলি কণ্ঠস্বরে লাভলি বলে, ও তো আমারই অংশ, ওই তো আমি। তান্ত্রিক বলেন, মানেটা কি? কি বলছিস তুই? লাভলি বলে ওঠে, ওই হলাম আমি, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। তান্ত্রিক এবার কিছু একটা বুঝতে পারেন। তারপর উনি ওনার ঝোলা থেকে কিছু একটা বের করে পেন নিয়ে হিসাব কষতে শুরু করেন। এইরকম করে প্রায় 15-20 মিনিট কেটে যায়। তারপর উনি ওখানে বসেই আমাদেরকে জিজ্ঞেস করেন, এই বাড়িতে আগে যে থাকতো সেই মেয়েটার নাম কী রে? আমাদের পাশের একজন বলে ওঠে, ওর নাম ছিল শিল্পী। তখন লাভলির বাবা ওখান থেকে বলে ওঠে, আমার মেয়ের ভালো নেব শিল্পী। তান্ত্রিক এবার লাভলিকে বলে, তোর জীবন তো শেষ হয়ে গেছে, এখন এই মেয়েটাকে ছেড়ে দে। ও তো এখনো কিছুই দেখিনি, একটা বাচ্চা মেয়ে। তুই ওকে ছেড়ে দে, আমি ভালো করে তোর আত্মার মুক্তির ব্যবস্থা করে দেবো। লাভলি বলে, আমি যদি ছেড়েও দিই অন্যেরা তো ছাড়বে না ওকে। তান্ত্রিক জিজ্ঞেস করে, তুই ছাড়া আর কে কে আছে? লাভলি এক এক করে 7 জনের নাম বলে। বুলু, অমিত, প্রতিমা এক এক করে বলতে থাকে। এদিকে অঙ্কুর আর ওর বন্ধুরা বলতে থাকে, আরে বুলুদা, প্রতিমা, কাজলের বউ। এরকম করে বলায় সেদিন রাতে ভয়টা আমাকেও চেপে ধরে। তখন মনে হচ্ছিল, থাক ভাই, পরীক্ষা নিরীক্ষা, এখন এখান থেকে পালাতে পারলে বাঁচি। এইসব করতে করতেই তখন ভোর হয়ে এসেছে। সমাধান সেই অর্থে কিছুই বেরোনো না। তান্ত্রিক বললেন, এত সহজে এর থেকে নিস্তার পাওয়া যাবে না, সময় লাগবে। পরের আর এক তিথি দেখে উনি লাভলিকে নিয়ে যাবেন তারাপীঠে। ওখানে মা কালীর স্মরণেই যা হবার তা হবে, এই বলে উনি চলে যান। একটু সকাল হতে আমরাও যে যার বাড়ি চলে আসি। পরের দিন দুপুরবেলা সবুজ ফোন করে। ও বলে, ওই তান্ত্রিককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অবাক হই খুব। বিকেল হতেই চলে যাই অঙ্কুরের বাড়ি। তখন দেখি ওদের পাড়ায় পুলিশের গাড়ি, লোকজন জড়ো হয়ে আছে। পুলিশ চলে যেতেই পুরো ঘটনাটা অঙ্কুর বলে। তান্ত্রিক আগের দিন এখান থেকে বেরোনোর পরে ওনার স্ত্রীকে ফোন করেন। তখন 6টা 6:30 হবে। জানান যে সব কাজ হয়ে গেছে, উনি বাড়ি ফিরছেন। কিছু বাজার করতে হবে কিনা সেটাও জিজ্ঞেস করেন। কিন্তু বিকেল হয়ে যাওয়ার পরেও উনি বাড়ি ফেরেন না। ওনার ফোনে বারবার ফোন করা হয়, কিন্তু ফোন বন্ধ। রাত অবধি দেখে ওনারা খোঁজ খবর নেওয়া শুরু করেন। ক্যান্টেদের বাড়িতেও ফোন করে জিজ্ঞেস করেন। তারপর গতকাল রাতে থানায় মিসিং কমপ্লেন করা হয়। সকালে পুলিশ ক্যান্টাকে আর ওর বাবাকে থানায় ডেকে পাঠিয়েছিল। ওরা বলে সব। ফোনের লাস্ট লোকেশন দেখাচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে উনি সোনারপুরে ট্রেনে ওঠেন।
কিন্তু তারপর থেকে তার আর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। পুলিশ এখন এসেছিল পাড়ার লোকেদের সাথে কথা বলতে, আমরাও একই কথা বললাম, কিন্তু সেদিনের পরে আজ অবধি ওই তান্ত্রিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। লাভলি আর 3 মাসের মধ্যেই মারা গেছিল, আর ক্যান্টারাও ওই বাড়ি ছেড়ে দিয়ে পুরনো ভাড়ার বাড়িতেই ফিরে যায়। পরে অঙ্কুর আমাদের বলে যে ওই বাড়িতে যে মেয়েটা গলায় দড়ি দিয়েছিল তার নাম ছিল শিল্পী, আর ক্যান্টার বোনের ভালো নাম ছিল শিল্পী। ওই মেয়েটা যে ছেলের সাথে পালিয়ে গেছিল ওর নাম ছিল সৈকত, আর লাভলির সাথে যার সম্পর্ক ছিল তার নামও ছিল সৈকত। এই দুটো মেয়ের মধ্যে সব কিছু এক, এদের জন্মদিন একদিনে, শুধু সালটা আলাদা। ওদের তিথি নক্ষত্র সব কিছু এক, পদবী এক। ক্যান্টার ভালো নাম হচ্ছে রাহুল, আর যে শিল্পী গলায় দড়ি দিয়ে মরেছিল তার ভাইয়ের নামও রাহুল। এত কিছু মিল হওয়ায় এদের দুজনকে আর আলাদা করা যায়নি। কেমন লাগলো আজকের এই ঘটনাটি? খুব ভয়ের, খুব ক্রিপি। এইরকম একটা ঘটনা যার সাক্ষী একটা গোটা পাড়া, ভাবলেই গা শিউরে ওঠে। ঘটনাটা ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নেবার আবদার রইল। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধে 8টায় ভূতপুরীর আড্ডায় আড্ডা মারতে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারাও যদি কল রেকর্ডিংয়ের মাধ্যমে ঘটনা শেয়ার করতে চান তাহলে আমায় মেল করুন বা ফেসবুকে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ভালো থাকবেন।